ডক্টর ইউনূস সরকারের 1 বছর পূর্ণ, এখনো অর্জিত হয়নি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বলছেন বিশ্লেষক। বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার চ্যালেঞ্জে ব্যর্থ হয়নি দাবি উপদেষ্টার। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা। 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হলে দিতে পারবেন ভোট। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করল ইসি। বিএনপি বিরোধী শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াত। নির্বাচনে ভালো ফল অর্জনের লক্ষ্য। এনসিপিকে টানার গুঞ্জন। পিআর পদ্ধতিতে ভোটের দাবি তোলায় নাখোশ বিএনপি। চীন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিরুদ্ধে ফের বাংলাদেশমুখী ক্রেতা। বছরে $10 বিলিয়ন রফতানি আয় বাড়াতে মরিয়া পোশাক ব্যবসায়ীরা। সমস্যা নিরসনের দাবি। সকালের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। জুলাই গণ অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তী সরকারের 1 বছর আজ। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও সরকার ব্যর্থ হয়নি বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। বলেন, সংস্কারের মাধ্যমে দুর্নীতি দূর করা সহ বিভিন্ন ক্ষেত্রে কাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষক বলছেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও অর্জিত হয়নি। থামেনি চাঁদাবাজি, দখলদারিত্ব। আস্থা আসেনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও। প্রসূন আশিসের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কার আর বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। 24-এর 1 জুলাই থেকে শুরু হওয়া অহিংস সেই আন্দোলন দমাতে বল প্রয়োগ করে সরকার। শুধু তাই নয়, এক পর্যায়ে গুলি চালিয়ে অন্তত 1,500 মানুষকে হত্যার পর কোটা আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানের। অবশেষে 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মোহাম্মদ ইউনূস। এর 2 দিন পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গত বছর 8 আগস্টের এই দিন সন্ধ্যায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। কেমন কাটলো অন্তর্বর্তী সরকারের এই 1 বছর? সকলের প্রতি যে আকাঙ্ক্ষা আর স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থান ও নতুন সরকারের যাত্রা শুরু হয়েছিল, তা এখনো অর্জিত হয়নি বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সাব্বির আহমেদ বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব সহ ফ্যাসিবাদী আচরণ দমনে সরকার এখনো সফল নয়। রেমিটেন্স প্রবাহ সচল থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর উপর জনগণের আস্থা ফেরেনি এখনো। ফ্যাসিবাদের সময় আমরা যে আপনার চাঁদাবাজি দেখেছি, সেটা কিন্তু এখনো পূর্ণ উদ্যম বিদ্যমান। ল অ্যান্ড অর্ডার রিমার্কেবলি যে উন্নতি হয়েছে সেটা বলবো না। তারা যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে কিছু ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে, সেটাকে তো অবশ্যই আমরা সাধুবাদ জানাই। এদিকে সরকারের প্রভাবশালী এই উপদেষ্টার মতে 1 বছরের কর্মকাণ্ড বিচার করে নয়, বরং নানা চ্যালেঞ্জের মুখে সরকারের সদিচ্ছাকে বিবেচনায় নেওয়াই হবে সফলতা বা ব্যর্থতার নির্ণায়ক। 5 বছরের একটা সরকারকে যেই মাপকাঠি দিয়ে জাজ করেন, 1 বছরের একটা সরকারকে সেই মাপকাঠি দিয়ে জাজ করবেন কিনা, জাজ করার ক্ষেত্রে তার সদিচ্ছাটাকে আপনারা বিবেচনায় নেবেন কিনা। যে সদিচ্ছাটাকে বিবেচনায় নেন, আমি বলবো কোনো জায়গাতেই আমরা ফেল করিনি। এ সময় 2-1টি মন্ত্রণালয়ের উদাহরণ টেনে তিনি বলেন, সকল ক্ষেত্রে প্রায় সম্পূর্ণ ভেঙে পড়া একটি সিস্টেম নিয়ে শূন্য থেকে কাজ করতে হয়েছে নতুন সরকারকে, যেখানে পুরো রাষ্ট্রযন্ত্রের প্রায় সকল ক্ষেত্রে একটি কল্যাণমুখী সিস্টেম গড়ে তোলার চেষ্টা করেছে সরকার, যা পরবর্তী সরকার এসে জনগণের কাছে পৌঁছে দেবে। আপনি 1 বছরে শুনেছেন কোনো একটা ব্যাংক বন্ধ হয়ে গেছে? এনবিআর এ ডিসিপ্লিন আনতে গেলে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছিলাম, যে আপনারা দেখেছেন। সেই চ্যালেঞ্জটাও কিন্তু আমরা মোকাবেলা করে একটা পর্যায়ে নিয়ে এসেছি। বেশিটা প্রত্যাশাই কিন্তু রাজনৈতিক, যে পুলিশ ঠিক হবে, শিক্ষার মান উন্নত হবে। এখন এইগুলো আসলে 1-1.5 বছরে আমরা করে যেতে পারবো না, কিন্তু আমরা একটা সিস্টেম ইন প্লেস আনবার চেষ্টা করব, যেটার ফলে পরবর্তীতে এই সিস্টেমটা ডেলিভার্ড হবে। এবং সেটা তখনই ডেলিভার্ড হবে যখন পরবর্তী নির্বাচিত সরকারগুলো সেটাকে ওন করবে। রাজনৈতিক ঐকমত্য ছাড়া এ সরকারের সংস্কার বা পরিবর্তনগুলো টেকসই হবে না মন্তব্য করে বলেন, যেসব ক্ষেত্রে ঐকমত্য হবে সেগুলো স্বাক্ষরিত হওয়া উচিত। নির্বাচন, সংস্কার ও বিচার, এই 3টিতেই অগ্রগতি হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এবার সফল নির্বাচন অনুষ্ঠানের দিকেই লক্ষ্য সরকারের। পরিবর্তনটাকে টেকসই করতে আমরা ঐক্যমতের দিকে যাচ্ছি। পলিটিক্যাল কনসেনসাসে যদি আমরা
10টা জিনিস করতে পারি ওইটা কিন্তু টিকে যাবে। পলিটিক্যাল কনসেনসাস ছাড়া আমরা 20টা জিনিস করলে সেটা কিন্তু টিকবে না। আমাদের আপ্রাণ চেষ্টা হবে যে সমস্ত জায়গায় ঐক্যমত হয় সেগুলো যেন স্বাক্ষরিত ঐক্যমত হয়। আমরা বিচারেও এগিয়েছি, সংস্কারেও এগিয়েছি, এখন প্রাতিষ্ঠানিকভাবে নির্বাচনের যাত্রা। দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সবাই স্ব কাজে ফিরবেন বলেও জানান পরিবেশ উপদেষ্টা। আমরা যেই কাজ করতাম সেই কাজে ফেরত যাব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চড়া মূল্যস্ফীতি কমিয়ে জনগণকে স্বস্তি দেয়া, রিজার্ভ পরিস্থিতি উন্নতি, ব্যাংক খাতে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের প্রথম বছর শেষ করল অন্তর্বর্তী সরকার। তবে ব্যবসায়ীরা বলছেন জ্বালানি সংকট ও ব্যাংকিং কার্যক্রমে এখনও রয়েছে জটিলতা। আর এদিকে অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগে চাঞ্চল্য ফেরানো ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রত্যাশিত সাফল্য আসেনি। ফরহাদুর রহমানের রিপোর্ট। মোহাম্মদ ইউনুস গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থনৈতিকভাবে ভঙ্গুর ও টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। গেল বছর ৮ আগস্ট দায়িত্ব নেওয়া নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উচ্চ মূল্যস্ফীতি। তবে সফলতা মিলেছে ভোক্তা ব্যয়ের চাপ কমাতে। সরকার হিসেবে এক বছরের সার্বিক মূল্যস্ফীতি 11.5% থেকে নেমেছে 8.55%, আর খাদ্য মূল্যস্ফীতি 14% থেকে কমেছে প্রায় অর্ধেক। যদিও সাধারণ মানুষ বলছেন বেড়েই চলেছে তাদের জীবনযাত্রার ব্যয়। এক বছর আগের তুলনায় বর্তমানে দাম বাড়তি, সব প্রোডাক্টেরই দাম বাড়তি। আমি মাসে 26,000 টাকা ইনকাম করতাম, এখন সেই মাসে 26,000 টাকা ইনকাম করি, কিন্তু 26,000 ইনকাম করলে আগে যেভাবে একটা কমফোর্টেবল ফিল করতাম যেটা আমি, এখন সেটা হয় না। এক বছর পরে দ্রব্যমূল্যটা আইসা কিছুটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু আসার পর এখন আবার ইদানিং একটু বেড়ে যাইতেছে। ভেঙে পড়া ব্যাংক খাত সংস্কারেও মিলেছে দৃশ্যমান অগ্রগতি। গ্রাহকের রাস্তা ফেরাতে গঠন করা হয়েছে নতুন পরিচালনা বোর্ড। তারল্য সংকট কাটাতে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আইনি সংস্থা নিয়োগের কথাও জানিয়েছে সরকার। স্থিতিশীলতা ফিরেছে অস্থির মুদ্রা বাজারে। ক্রমে শক্তিশালী হয়ে $30 বিলিয়ন ছাড়িয়েছে এক বছর আগে ভীষণ চাপে পড়া রিজার্ভ। ব্যবসায়ীরা বলছেন অস্থিতিশীল অর্থনীতিকে স্বাভাবিক করতে সরকারের প্রচেষ্টা থাকলেও জ্বালানি সংকট ও আর্থিক খাতে এখনো রয়ে গেছে জটিলতা। সরকারের প্রচেষ্টা, আন্তরিকতা সেটা আছে, আমরা দেখেছি। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আবার ব্যাংকিং নানা রকমের অসহযোগিতা। এলডিসি গ্র্যাজুয়েশনের দোহাই দিয়ে ইনসেন্টিভগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে ইডিএফ লোনের একটা ফ্যাসিলিটি ছিল $7 বিলিয়ন, সেটাও প্রায় বন্ধ এখন। 10,000 কোটি টাকার একটা প্রিশিপমেন্ট ক্রেডিট স্কিম ছিল 5% ইন্টারেস্টে, সেটাও গত এপ্রিল থেকে বন্ধ। তারপরে এদিকে ইন্টারেস্ট রেট 15-16, তো আসেটা কি? কিছুই তো নাই। আশঙ্কাজনক হচ্ছে যে ইনভেস্টমেন্ট আসলে যতখানি কমেছে তাতে আসলে আগামী আমাদের এই অর্থ বছর এবং তার পরের অর্থ বছরেও একটা সংকট থেকে যাবে। কারণ ইনভেস্টমেন্ট এই বছরের ইনভেস্টমেন্ট মানে হচ্ছে সেটা আসলে পরবর্তী 2 বছরের গ্রোথের ড্রাইভার। সংস্কারকে টেকসই করতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সরকারকে আরও মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বৈদেশিক যে খাত, সে খাতে একটা সুস্থির অবস্থায় এসেছে। রিজার্ভের যে পতন হচ্ছিল সেটাকে রোধ করা গেছে, রিজার্ভটা এখন বাড়ছে। বিনিয়োগে চাঞ্চল্য আনা, মূল্যস্ফীতি কমানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি, এই জায়গাটায় যে ধরনের আরও আমাদের সাফল্য দরকার সেটা কিন্তু আমাদের এখনো আসেনি। তথ্য উপাত্ত বলছে গেল এক বছরে বিদেশি ঋণ অনুদান কমতির বিপরীতে দায় শোধে সফলতা দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসি ভবনে কমিশনের সভা শেষে একথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান রাজনৈতিক দল, প্রার্থীর আচরণবিধি ও প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। বৃহস্পতিবার সকাল 11টা প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে শুরু হয় নির্বাচন কমিশনের নবম সভা। আলোচনা চলে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, প্রবাসীদের ভোটের পদ্ধতি, ভোটার তালিকা আইন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও নিয়ে।
8 ঘন্টার বৈঠকে সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলেও আটকে যায় আরপিওতে। মুলতবি ঘোষণা করে ইসির চূড়ান্ত হওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, দেশেও পোস্টাল ব্যালটে ভোটের বিধান রাখা হয়েছে। প্রবাসে আমাদের বাংলাদেশি তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই। এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট, শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট। আনুমানিক 3 সপ্তাহ সময় দেওয়া হবে, তারা যেন স্বাচ্ছন্দ্যে এটাতে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন। রাফলি 6 থেকে 7 কোটি টাকা প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের। ইন কান্ট্রি ভোটিং যেটা আছে পোস্টাল ব্যালট, সরকারি কর্মচারী, তারপরে ভোট ব্যবস্থাপনা এবং ভোট অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা, এবং আইনে হেফাজতে থাকা ব্যক্তিবর্গ, একই ব্যালট পেপার তাদেরকেও সরবরাহ করা হবে। ভোটার তালিকা আইন অনুযায়ী 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথাও জানান ইসি সানাউল্লাহ। নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। সাংবাদিকদের প্রশ্নোত্তরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী ডিসেম্বরে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। সো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। এআই ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ ও ভোটের দিন ড্রোন ওড়ানোর উপর নিষেধাজ্ঞা দেয়া হলেও কেন্দ্রের সিসি ক্যামেরার ব্যবহার নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপি বিরুদ্ধে শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াতে ইসলামী। ধর্মভিত্তিক দল ছাড়াও এই জোটের শরিক হতে পারে মধ্যপন্থীরা। গুঞ্জন আছে এনসিপিকে জোটে ফেরানোরও। তবে জামায়াতের সভা সমাবেশে যোগ দেওয়াকে নির্বাচনী নয় বরং সংস্কার কেন্দ্রের জোট বলছে তরুণদের দল। প্রত্যাশিত জোট হলে নির্বাচনে ভালো ফলাফলের আশা জামায়াতের। আর বিএনপির অভিযোগ, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবি তুলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। হাসান ওয়ালির প্রতিবেদন। জুলাই সনদ ঘোষণাপত্র আর বিচার নিয়ে বাকবিতণ্ডার মধ্যেও দেশের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। চলছে রাজনৈতিক মিত্র বাড়ানোর প্রতিযোগিতা। সভা, সেমিনার আর সমাবেশে শক্তি প্রদর্শনে জমজমাট রাজনীতির মাঠ। বিএনপি এখনই নির্বাচনী জোট বা সমঝোতার ইঙ্গিত না দিলেও সমমনা দল ও জোটগুলোকে আস্থায় রেখেছে। মিত্র অনেক দলের নির্বাচনী এলাকায় স্থানীয় বিএনপিকে চিঠিও দিয়েছে দলটি। অন্যদিকে জামায়াত অনেকটা আটঘাট বেঁধেই নেমেছে। ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দল এবং বেশ কিছু মধ্যপন্থী দল নিয়ে জোটের চেষ্টায় দলটি। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বিএনপিকে দেখা না গেলেও এনসিপি, গণ অধিকার সহ ইসলামী দলগুলোর সরব উপস্থিতির দেখা মিলেছে। রাজনীতির মাঠে চাউর হয়েছে এসব দল মিলে হতে যাচ্ছে বিএনপি বিরোধী নির্বাচনী জোট। তবে এটিকে নির্বাচনী জোট নয় বরং সংস্কার কেন্দ্রিক জোট বলছেন এনসিপির এই নেতা। জুলাই সনদ এখনো চূড়ান্ত হয়নি, ফলশ্রুতিতে এবং নির্বাচনের তফসিল হয়নি, ফলে নির্বাচন কেন্দ্রে কি জোট হবে কি হবে না সেটির এখনো কোনো মেরুকরণ তৈরি হয় না। তবে সংস্কার প্রশ্নে বিএনপির বাহিরে অধিকাংশ দল, জামাত, ইসলামী আন্দোলন, এমনকি এনসিপি সহ সবগুলো দলে অনেকটা এক প্যারালালে চলে আসছে। ইসলামী দল ও সমমনাদের নিয়ে শক্তিশালী জোটের ব্যাপারে আশাবাদী জামায়াত। প্রত্যাশিত জোট হলে ভালো ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসীও দলটি। আমরা 300 আসনেই নির্বাচন করব, তবে এককভাবে জামাত ইসলামী নির্বাচন 300 আসনে না করে সমমনা দলগুলোকে নিয়ে আমরা সিট সমঝোতার মাধ্যমে এই নির্বাচনটি করব। জামাত অবশ্যই এবার জনগণের আস্থা পাবে, এটা আমরা বিশ্বাস করি। বিএনপিকে বাইরে রেখে এসব দলের সভা সমাবেশের দাবি দেওয়ার সমালোচনা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে পিআরের মতো নানা দাবি তুলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। কোনোদিনও এই ধরনের সরকার এসে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন করে নাই, উপজেলা নির্বাচন করে, তারা নির্বাচন করেছে, জাতীয় নির্বাচন করেছে। সুতরাং ওনারা পক্ষান্তরে এই পিআর করে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার পুনরুদ্ধার করতে চাচ্ছে। তবে এখনই চূড়ান্ত জোটের সম্ভাবনা দেখছেন না এই রাজনৈতিক বিশ্লেষক। ইসলামিক দলগুলোর মধ্যে একটা জোট হতে পারে, এনসিপির সাথে জামাতের জোট হতে পারে, নাও হতে পারে, কারণ টাইম তো এখনো আছে। ক্রমাগত
এই ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়েই যাবে রাজনীতি। 5 আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। এরপরই ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সিদ্ধান্তও জানিয়েছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে প্রচুর ভোগান্তি, এইদিকে আওয়াই যায় না, নোংরা পানিগুলো, এগুলোতে স্কিনের জন্য সমস্যা হচ্ছে। ভারী বৃষ্টি হলে ডুবছে মহাসড়ক, অলিগলিতে জমছে হাঁটু থেকে কোমর পানি, জলাবদ্ধতায় নাকাল গাজীপুরবাসী। বিআরটিএ প্রকল্প দুষ্টে সিটি কর্পোরেশনকে খাল উদ্ধারের পরামর্শ। চীন ও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্যারিফ বিরোধী আন্তর্জাতিক বায়াররা আবারও বাংলাদেশমুখী হওয়ায় বছরে অন্তত $10 বিলিয়ন রফতানি আয় বাড়াতে মরিয়া গার্মেন্টস ব্যবসায়ীরা। ভারতের নিটওয়্যার অর্ডার যেমন বাংলাদেশে আসার সুযোগ হয়েছে, তেমনই চীন থেকেই আসছে ফ্রি অফ কস্ট এফওএসির অর্ডার। এক্ষেত্রে শুল্কায়নের মতো বিদ্যমান জটিলতাগুলো দ্রুত নিরসনের দাবি জানিয়েছে বিজিএমইএ। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশের ছোট বড় 4,500 গার্মেন্টস কারখানার মধ্যে অন্তত 1300 কারখানা মার্কিন বায়ারের কাজ করছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী বড় 300 প্রতিষ্ঠান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি করে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ জটিলতায় এসব কারখানায় উৎপাদনে ধীরগতি নেমে আসলো, এখন তা কেটে গেছে। 1300-র মধ্যে 300 ফ্যাক্টরি আছে যারা 100% কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইয়েতে, ওদের ড্রাস্টিকলি কিন্তু একটা ভালো আসবে, এখন ভালো জায়গা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন ও ভারতের ট্যারিফ বিরোধ যেন বাংলাদেশের জন্য আশার আলো। বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন ট্যারিফ 20% হলো, ভারতের জন্য তা 50%, আবার চীনের জন্য তা 100%-এর বেশি। আমাদের লিড টাইমটা আমাদের কমাতে হবে, আমাদের পোর্টের সার্ভিস, আমাদের যে এনবিআর এর বিভিন্ন প্রতিবন্ধকতা, আমাদের যে ধরনের পদে পদে আমাদেরকে যে ভোগান্তিগুলি হয়, সরকার যদি নীতিগত সহায়তা দিয়ে বাংলাদেশের এই পোশাক শিল্পের যাত্রাটাকে সহজ করতে পারে, আমরা কিন্তু বেনিফিটগুলো নিতে পারবো সহজেই। 2024-25 অর্থ বছরে 13.79% প্রবৃদ্ধি হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে $7.54 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে $8 বিলিয়ন বেশি তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। বর্তমানে চীন ও ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ সংঘাত চলছে তাকে কাজে লাগিয়ে বাংলাদেশ এক মৌসুমে অন্তত $3 বিলিয়ন এবং পুরো বছরে আরও $10 বিলিয়ন বাড়তি আয় করতে পারবে, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। বছরে বাংলাদেশ 20 থেকে 21 বিলিয়ন মার্কিন ডলারের নিটওয়্যার এবং 17 থেকে 18 বিলিয়ন মার্কিন ডলারের ওভেন পণ্য রপ্তানি করে। এর মধ্যে বেশ কিছু নিটওয়্যার পণ্যের বায়ার বাংলাদেশের পরিবর্তে ভারতের দিকে ঝুঁকছিল, এখন সে বায়াররা পুনরায় বাংলাদেশে ফিরছে বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। ইন্ডিয়ার চায়নার যে বিজনেসটা বাংলাদেশে আসবে, সেই বিজনেসটাকে আমরা নেওয়ার জন্য যে লোকাল যে ফ্যাসিলিটিগুলো দরকার, এগুলো এই মুহূর্তে সরকার এবং বিজিএমইএ বসে এগুলা বের করে নেওয়া খুবই প্রয়োজন আছে বলে মনে করি। তবে এফওসি এবং শুল্কায়ন সহ বিদ্যমান জটিলতা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডকে এগিয়ে আসার আহ্বান বিজিএমইএর। এফওসি পলিসিটা যদি সহজীকরণ করা হয় ব্যাকটকের মতোই, স্ট্রেট ব্যাকটকের মতো যদি করা হয়, তাহলে কিন্তু আমরা মনে করতেছি যে আরও $8 বিলিয়নের বিজনেস আমরা বাংলাদেশে ইন করাতে পারবো। 8.84% প্রবৃদ্ধি হিসেবে 2024-25 অর্থ বছরে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছরে ছিল 36.15 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ভুগছে গাজীপুরবাসী। নগরীর অলিগলির কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, বাদ যায়নি প্রধান সড়কও। নিজেদের দুর্বলতার কথা জানিয়ে বিআরটিএ প্রকল্পের ওপর দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা থেকে উত্তরণে খাল উদ্ধার আর সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের বিকল্প নেই। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে মহাসড়কের বেহাল অবস্থা। এমনিতেই যানজট, তার উপর জলজট, এ যেন মরার উপর খাড়ার ঘা।
মূল সড়কই যখন হাঁটু পানিতে তলিয়ে, তখন নগরীর অলিগলির অবস্থা তো আরও ভয়াবহ। কোনো সড়কের এই নাজুক অবস্থা বছরের পর বছর ধরে। এর প্রভাবে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি যাতায়াতে চরম ভোগান্তিতে গাজীপুর নগরবাসী। প্রচুর ভোগান্তি, এদিকে আওয়াই যায় না এখন, আর এদিকে পুরো বাদ, এদিকে নদী। পানির জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় নিতে পারি না। রোড বানানো হয়েছে তখন থেকে এই প্রবলেম ফেস করতে হইতেছে। জলাবদ্ধতার পাশাপাশি পথচারী ও বাসিন্দাদের নতুন আতঙ্ক খোলা ম্যানহোল। হালকা বৃষ্টিতেই সড়ক তলিয়ে যায় পানিতে, আর ম্যানহোলগুলো পরিণত হয় মৃত্যুকূপে। কতজনকার পা ভেঙে যাইতেছে, কোমর ভেঙে যাইতেছে। ড্রেনের যে নোংরা পানিগুলো, এগুলো তো স্কিনের জন্য সমস্যা হচ্ছে। স্টাফ ব্যাক এবং এমন ব্যাড ট্যাক্স দিয়ে আমাদের এখন ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের তাগাদা দিলেও সমস্যার সমাধান তো দূরের কথা, মেলেনি আশ্বাসও। দায়িত্বে থাকা সিটি কর্পোরেশন অবশ্য নিজেদের দুর্বলতার কথা জানিয়ে মহাসড়কের ভোগান্তির জন্য দায় চাপাচ্ছেন বিআরটি এর উপর। সীমিত লোকবল দ্বারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা এই রাস্তাঘাটগুলো সচল রাখার জন্য। জনবহুল শিল্পাঞ্চলের এই জলাবদ্ধতা শুধু নাগরিক জীবনেই নয়, প্রভাব পড়েছে অর্থনীতিতেও। আর তাই শিগগিরই ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি খাল রক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ড্রেন এবং বিআরটি প্রকল্প, যেটা সিটি কর্পোরেশন এবং বিআরটি প্রকল্পের মধ্যে যে সমন্বয়হীনতা, কিভাবে একটা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট এবং ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ তৈরি করা যায়, সেই বিষয়ে তাদের নজরদারি করতে হবে। আশ্বাস নয়, এবার বছরের পর বছর ধরে চলতে থাকা এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় নগরবাসী। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। সংস্কারের 1 বছর না যেতেই আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর মদনগঞ্জ সড়ক। বড় বড় গর্ত আর খানাখন্দের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি এলাকাবাসীর। এদিকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগ ও জেলা প্রশাসনের। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, ফাটল আর খানাখন্দ। পিচ উঠে গেছে বেশিরভাগ স্থানে, মনে হবে যেন কাঁচা মাটির রাস্তা। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর মদনগঞ্জ সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিনের। সড়কটির পাশে বেশ কয়েকটি সিমেন্ট কারখানা গড়ে ওঠায় সিমেন্টবাহী ভারী যানবাহন চলাচল করে। এতে একের পর এক গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি ওজনের যানবাহন চলাচল করায় রাস্তাটির এই দুরবস্থা। সরকারও বললি, রাস্তাও বললি, জায়গায় জায়গায় গাতা, জায়গায় জায়গায় গর্ত। একটু বৃষ্টি হলেই এই রাস্তাটা একদিকে কংক্রিট গুলো যে উঁচু হয়ে যায়, আরেকদিকে গর্ত হয়ে যায়। আজকে 4টা ট্রাক উল্টে গেছে, ঠিক আছে, আমাদের জীবনের কি কোনো মূল্য নাই? মানুষের জন্য এটা মরণ ফাঁদ হয়ে দাঁড়াইছে। জনদুর্ভোগ স্থায়ীভাবে দূর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস সড়ক বিভাগ ও জেলা প্রশাসকের। কেরানীগঞ্জ থেকে একটি আউটার সার্কুলার রোড নির্মাণ হবে। ওই সড়কটি নির্মাণ হলেও এই এলাকার জনজীবনের যানবাহনের ব্যবস্থাপনা একদম সুচিন্তিতভাবে পরিবর্তন হয়ে যাবে। সড়ক বিভাগ যাতে সেই মানের রাস্তা তৈরি করতে পারে, এই জন্য আমরা সড়ক বিভাগকে জানিয়েছি এবং আমি আমার মন্ত্রী পরিষদ বিভাগকে জানিয়েছি। 2023 সালের শেষের দিকে 30 কোটি টাকা ব্যয়ে সড়কটির সবশেষ সংস্কার করে জেলা সড়ক বিভাগ, কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানে সড়কটি আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পদ্মা সেতু ঘিরে নতুন রেল নেটওয়ার্কে মাত্র 3.5 ঘন্টায় খুলনা বা বেনাপোল থেকে রাজধানীতে পৌঁছানো যাচ্ছে। কিন্তু শত কোটি টাকায় নির্মিত মাওয়া, শ্রীনগর, নিমতলী, পদ্মা ও শিবচর স্টেশন পড়ে আছে অলস। ট্রেনে উঠতে কমলাপুরে যেতে হচ্ছে মুন্সিগঞ্জ ও মাদারীপুরবাসীকে। এতে চাপ বাড়ছে রাজধানীর ওপর। পর্যায়ক্রমে স্টেশনগুলোকে সচল করার পরিকল্পনার কথা বলছে কর্তৃপক্ষ। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু হয়ে এখন ট্রেন যাত্রায় ঢাকা থেকে খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমেছে। এই পথে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল যাওয়া যাচ্ছে সর্বোচ্চ 3.5 ঘন্টায়, কিন্তু এর সুফল পাচ্ছেন না পদ্মাপাড়ের মানুষ। মাওয়া, শ্রীনগর, নিমতলী, পদ্মা ও শিবচর স্টেশনে ট্রেন থামছে না, তাই খুলনা বা বেনাপোলের ট্রেনে চড়তে যেতে হচ্ছে কমলাপুর স্টেশনে। রাজধানীর উপর চাপ বাড়ছে। এতে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত সহ ব্যবসা বাণিজ্যে স্টেশনগুলো ঘিরে নতুন নগরায়ণ সম্ভাবনার হাতছানিও ব্যাহত হচ্ছে। সরকার যে এত কোটি কোটি টাকা যে ব্যয় করে একটা রেল স্টেশন বানাইছে,
এটা কেন ব্যবহার হইতেছে না? স্টেশনও আছে, সব আছে, কিন্তু এখানে রেল থামে না। খুলনা যেতে চাই, এখানে আইসা অনেক লোক ফেরত যায়। কর্তৃপক্ষ বলছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া বা শ্রীনগর স্টেশনে বেনাপোলের ট্রেনের যাত্রা বিরতির পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই জায়গায় আমাদের অন্যান্য ট্রেনগুলোর স্টপেজ হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা অলরেডি শুনতে পাচ্ছি যে শ্রীনগরের ট্রেন স্টপেজ হবে দু একটা, এবং মাওয়াতেও হওয়ার সম্ভাবনা আছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত সবগুলো স্টেশনই এখন এটা খোলা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনগুলা এটা আমাদের অপারেশনে আনার এটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের জনবলের সংকটের কারণে আমরা সমস্ত স্টেশনগুলা এখনো চালু করতে পারিনি এবং কোচ প্রাপ্তির সাপেক্ষে এই রুটে আরো অধিক সংখ্যক ট্রেন পরিচালনা করা হবে। পদ্মা সেতু দিয়ে 6 জোড়া ট্রেন চলাচল করে। শুধুমাত্র লোকাল ট্রেন নকশিকাতা ছাড়াও মধুমতি কোনো স্টেশনে থামছে। 2023 সালের 1 নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে, কিন্তু এই দীর্ঘ সময়েও এই নতুন রেল নেটওয়ার্কের অনেক রেল স্টেশনই এরকম অলস পড়ে আছে। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বিনোদনের খোরাক জোগাতে 1 দশক আগে 22 কোটি টাকা ব্যয়ে সৌন্দর্য বর্ধন করা হয় মাদারীপুর শহরের শকুনি লেকের। চারপাশ জুড়ে থাকা ভ্রাম্যমাণ খাবারের দোকানের বর্জ্য আর ব্যবহৃত পানির বোতল, কাগজ ও চিপসের প্যাকেট ফেলা হচ্ছে লেকে। এতে দূষিত হচ্ছে পানি, ছড়াচ্ছে দুর্গন্ধ। জেলার একমাত্র বিনোদন কেন্দ্রের এমন অবস্থা দীর্ঘদিন হলেও নেই কোনো প্রতিকার। তবে অবশ্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পৌর প্রশাসক। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহাদাত আকন। শকুনি লেকের পানিতে ময়লা আবর্জনা, বাতাসে তা জড়ো হচ্ছে দক্ষিণ পারে। প্রতিদিনই বালতি ভরে ভ্যানে করে সেগুলো নিয়ে যাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। দীর্ঘদিন ধরে চলছে এমন কর্মকাণ্ড। সুস্বাস্থ্যের জন্য সকালে হাঁটাচলা, বিকেলের মুক্ত বাতাস আর বিনোদনের খোরাক যোগায় মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র শকুনি লেক। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঘুরতে আসেন দর্শনার্থীরা, অথচ লেকের পানিতে ভেসে বেড়াচ্ছে নোংরা, যা বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। বিড়ম্বনায় পথচারী ও এলাকাবাসী। দোকানপাটে যে ময়লা আবর্জনা এগুলো দিনে দিনে লেকের পানিতে ফালাইয়া এই লেকটারে নষ্ট করতেছে। পানিটা আবার আমরা খাচ্ছিও ফুচকা চটপটি দিয়ে, আবার এই পানিটাই আবার আমরা দূষিত করতেছি। এবং আশপাশের দোকানের যে কাগজ বা পলিথিন এগুলো আমরা ব্যবহার করার পর সবাই আসলে ফেলছে এই লেকে। পলিথিন আছে, প্লাস্টিকের বোতল খাইয়া হালাইছে, হেয়া বালতি বইয়া নিয়ে ভ্যানের ভিতর দিতে আছে। 2015 সালে 22 কোটি টাকা ব্যয়ে লেকের সৌন্দর্য বর্ধন করা হয়। এরপর ঈদ, পহেলা বৈশাখ, বসন্ত উৎসব কিংবা বিশ্ব ভালোবাসা দিবসে ভ্রমণ পিপাসুদের ঢল নামে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন অনেকেই। এই সুযোগে লেকের চারপাশ জুড়ে বসে সারি সারি ভ্রাম্যমাণ খাবারের দোকান। এসব দোকানে প্রতিদিন ব্যবহার হওয়া পানির বোতল, কাগজ, চিপসের প্যাকেট সহ বিভিন্ন রকমের ময়লা আবর্জনা লেকে ফেলায় দূষিত হচ্ছে পানি। এজন্য দর্শনার্থীদের দায়ী করছেন ভ্রাম্যমাণ দোকানিরা। কাস্টমারের সময় নেয়, খাওয়া দাওয়া শেষ, কাস্টমার পিকা ফালাই দিল। ডাস্টবিন যে দেওয়া আছে জায়গায় জায়গায়, বুঝছেন, তাও সবাই ফালায় না। পৌর প্রশাসক জানান, অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদ করলেই কেটে যাবে এই সমস্যা। এই দোকানদারগুলাই এই ময়লাগুলো খালের মধ্যে ফেলে, যার কারণে পানিটা দূষিত হচ্ছে। আমরা কিন্তু প্রতিনিয়তই এখানে দোকানগুলো উচ্ছেদ করছি, সকালে উচ্ছেদ করি, আবার বিকেলে এসে বসে। গড়ে প্রতিদিন লেকে ঘুরতে আসেন 15 থেকে 20,000 দর্শনার্থী। ছোট বড় মিলিয়ে এখানে ভ্রাম্যমাণ দোকানের সংখ্যা শতাধিক। শুধু আইনের প্রয়োগ করেই লেকের সৌন্দর্য রক্ষা করা সম্ভব নয়। এজন্য এলাকাবাসী, দর্শনার্থী ও দোকানিদের হতে হবে সচেতন, মনে করছেন পরিবেশবিদরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বর্ষায় জমে উঠেছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওরের সাপ্তাহিক নৌকার হাট। ক্রেতারা বলছেন এবার দাম বেশি, তবে বিক্রেতারা বলছেন উপকরণেরই দাম বেশি। ক্রেতা বিক্রেতায় মুখর 200 বছরের পুরানো এই হাটের অব্যবস্থাপনা দূর করার দাবি ইজারাদার ও ব্যবসায়ীদের। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট।
মানিকগঞ্জের 200 বছরের ঐতিহ্যবাহী ঘিওরের সাপ্তাহিক নৌকার হাট। নদ নদীর পানি বৃদ্ধির সঙ্গে এ হাটে বেড়েছে নৌকা বেচাকেনা। সকালে বিভিন্ন ছোট ছোট যানবাহনে ডিঙি নৌকা নিয়ে হাটে আসেন কাঠমিস্ত্রি ও ব্যবসায়ীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা ও বিক্রেতায় জমে ওঠে হাট। আকার ও টেকসই অনুসারে বর্তমানে এক একটি ডিঙি নৌকা বিক্রি হচ্ছে 2 থেকে 9,000 টাকায়। ক্রেতারা বলছেন পানি বৃদ্ধির সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে ডিঙি নৌকা। ডুঙ্গা কিনলাম তো ঠিক আছে, ডুঙ্গার দাম বাড়তে আজকে ডুঙ্গা 500 টাকা বাড়তিটা কিনলাম। 2টা ডুঙ্গা কিনলাম কাজ করার জন্য, বাড়ি থেকে বেরেন যায় না পানি। দাম ডুঙ্গার একটু বেশি, কিন্তু ডুঙ্গা কিনতে হবে, চারপাশে পানি। বিক্রেতাদের দাবি কাঠ, লোহা সহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে, বেড়েছে মিস্ত্রির মজুরিও। লোহার দাম বেশি, কাঠের দাম বেশি, কিন্তু এভাবে পোষায় না আমাদের। এনে কি করুম, তারপরও এনে আমরা মিস্ত্রি না বানালেও তো চলে না। পানি যদি বেশি হইতো, নাইর বাজার বেশি হইতো, পানি নাই, কিনতেও কম, বেচতেও কম। 200 লাভে আমরা মাল বিক্রি করতেছি এবং মালের চাহিদা আছে, পানি বৃদ্ধি আছে, আপনার কাস্টমারও হাটে আছে, অনেক আছে। এই হাটে নৌকা কিনতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সহ আশেপাশের জেলা থেকেও আসেন ক্রেতারা। এতে জায়গা সংকটে হাট বসানো হচ্ছে ঈদগাহ ও কলেজ মাঠে। রয়েছে নানা অব্যবস্থাপনা। আমাদের নির্দিষ্ট কোনো স্থান নাই। এই ঈদগাহ মাঠে আমরা নৌকা টাকা উঠে এখানে বেচাকেনি করি। এখানে কোনো টিউবওয়েল নাই, ল্যাট্রিন নাই, ড্রেন নাই, অনেক অসুবিধা আমাদের। মানিকগঞ্জের ঘিওরের নৌকা হাটে প্রতি বুধবার 8 থেকে 10 লাখ টাকার নৌকা বেচাকেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। সমালোচনার মুখে ব্রিটিশ মন্ত্রিত্ব ছাড়তে হলো বাংলাদেশি বংশোদ্ভূত রুশনার আলীকে। নিজের টাউন হাউস থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ করে 1,700 পাউন্ড ভাড়া বৃদ্ধির পর তাকে ভণ্ড আখ্যা দেন বিরোধী দলীয় নেতা। ক্ষোভ প্রকাশ করে সরকারকে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ভাড়াটিয়াদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। চাপের মুখে বৃহস্পতিবার গৃহহীনতা বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান রুশনার আলী। নিজের মালিকানাধীন টাউন হাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে ভাড়া বাড়িয়ে দেয় যুক্তরাজ্য জুড়ে সমালোচনার মুখে পড়েন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। এর জেরে এবার ছাড়তে হলো মন্ত্রিত্ব। সম্প্রতি পূর্ব লন্ডনে নিজের মালিকানাধীন টাউন হাউস থেকে 4 জন ভাড়াটিয়াকে বের করে দেন রুশনারা। এরপর সেই বাড়ির ভাড়া 1,700 পাউন্ড বাড়িয়ে দেন। একসময় ভাড়াটিয়াদের শোষণের বিরুদ্ধে সোচ্চার থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত এমপির এই কর্মকাণ্ড ব্যাপক সমালোচনার জন্ম দেয়। যদিও রুশনারার ঘনিষ্ঠ সূত্রের দাবি বাড়ি বিক্রি করার জন্য ভাড়াটিয়াদের তুলে দিয়েছিলেন তিনি, পরে ক্রেতা না পাওয়ায় আবারও ভাড়া দেন। বিষয়টি সামনে আসার পর রুশনারার কর্মকাণ্ডকে ভণ্ডামি আখ্যা দেন বিরোধী দল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক। অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন স্কটিশ এমপি পিট উইশার্ড। লন্ডন রেন্টার্স ইউনিয়ন বলছে এই ঘটনা মোটেও সমর্থনযোগ্য নয়। ইউনিয়নের মুখপাত্র সিয়ান স্মিথ বলেন, একজন মন্ত্রী হিসেবে রুশনারার এমন ভূমিকা সরাসরি স্বার্থ সংঘাত তৈরি করে। সরকারকে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ভাড়াটিয়াদের অধিকার সংস্থা জেনারেশন রেন্ট। নানামুখী চাপে শেষ পর্যন্ত বৃহস্পতিবার পদত্যাগ করতে বাধ্য হন রুশনারা আলী। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। দলগত পারফরমেন্সের কারণে নারী ফুটবল দলের র্যাঙ্কিংয়ে অনেক উন্নতি হয়েছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাবে পিটার বাটলারের দল, এমনটাই প্রত্যাশা বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। এদিকে এশিয়ান কাপের আগে প্রস্তুতির জন্য শক্তিশালী প্রতিপক্ষ খুঁজছে বাফুফে। এছাড়া ক্যাম্প শুরুর আগে সাপোর্টিং কোচিং স্টাফ নিয়োগ নিয়েও আশাবাদী ফেডারেশন। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের পাশে বাংলাদেশের নাম দেখে অবাক হবেন যে কেউ। ধারাবাহিক পারফরমেন্সের সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কদিন আগেই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে আফিদা খন্দকারের দল। এবার ফিফা র্যাঙ্কিংয়েও ইতিহাস গড়েছে পিটার বাটলারের দল। র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ 24 ধাপ এগিয়ে 104তম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে মেয়েদের নিয়ে এখানেই থেমে না থেকে আরও উন্নতির প্রত্যাশা বাফুফের। ফিফার কাছ থেকে যখন রিকগনিশনটা আসে, আর সবচেয়ে বড় কথা স্পেনের সাথে যদি পাশাপাশি রাখি, তখন তো অনেক বেশি আনন্দের এবং গর্বের।
আমি অবশ্যই আনন্দিত এবং গর্বিত। আমি মনে করি গোটা দেশই আনন্দিত এবং গর্বিত। আমাদের মেয়েরাও খুশি এই সাফল্যের জন্য। আগামী দিনগুলোতে আমরা এই ধারাবাহিক সাফল্য বজায় রাখার চেষ্টা করব এবং একইভাবে র্যাঙ্কিংয়ে আমরা এগিয়ে যাব। র্যাঙ্কিংয়ে বড় লাভ দেয়া বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নেবে এশিয়ান কাপে। বিগ টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য শক্তিশালী প্রতিপক্ষের চেষ্টায় বাফুফে। প্রস্তুতি ম্যাচের জন্য ইতোমধ্যে আলোচনা হয়েছে শক্তিশালী জাপানের বিপক্ষে ম্যাচ নিয়ে। প্রস্তুতি ম্যাচে জাপানকে প্রতিপক্ষ হিসেবে না পেলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। অস্ট্রেলিয়াতে আমাদের টিম কিভাবে খেলবে, আমরা কি ট্রেনিং করাবো। সাউথ কোরিয়ার মতো জাপানও আমাদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারছে না, কারণ ওই সময় তারা জাপানে থাকবে না। এখন আমি আরও কিছু দেশ দেখব, যেমন ধরেন ভিয়েতনাম, ফিলিপিন। এদিকে হামজা জামালদের মতো নারী ফুটবল দলেও দেখা যেতে পারে প্রবাসী খেলোয়াড়। বেশ কদিন ধরে আলোচনায় সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী। দল দেশে ফিরলে তাকে ডাকা হবে ট্রায়ালে। সঙ্গে সাপোর্টিং কোচিং স্টাফ নিয়োগ নিয়েও ভাবছে ফেডারেশন। সে যদি আসে তার ট্রায়াল হবে, আসলেই আমরা তাকে টিমে ঢুকিয়ে দিব না, এত সোজা না। সে আসলে তার ট্রায়াল হবে, দেন সে যদি ট্রায়ালে টিকে তাহলে আমরা নিব। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া পুরো দলকে আত্মবিশ্বাস যোগাবে, এমনটাই মনে করেন বাফুফে নারী উইংস চেয়ারম্যান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সকলের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডক্টর ইউনূস সরকারের 1 বছর পূর্ণ, এখনো অর্জিত হয়নি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বলছেন বিশ্লেষক। বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার চ্যালেঞ্জে ব্যর্থ হয়নি দাবি উপদেষ্টার। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনে তফসিল ঘোষণা। 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হলে দিতে পারবেন ভোট। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করল ইসি। এবং বিএনপি বিরোধী শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াত। নির্বাচনে ভালো ফল অর্জনের লক্ষ্য, এনসিপিকে টানার গুঞ্জন। পিআর পদ্ধতিতে ভোটের দাবি তোলায় নাখোশ বিএনপি। এ ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।